মেয়েদের তো সকাল হওয়া শুরু হয়ে যায় কি রান্না করব আর কি নিয়ে কি করব। সংসারের কাজকর্ম এই সকাল হলেই শুরু হয়ে যায়। রাত্রে তো মাঝে মাঝে ঘুম হয় না যে সকাল হয়ে গেল বুঝি। এই তো সকালবেলায় কালাই রুটি খেয়েছিলাম। তার সাথে ছিল বেগুন আলু টমেটো দিয়ে তরকারি আর ছিল বেগুনের ভর্তা। এই পোড়া বেগুনের ভর্তা কিন্তু কালাই রুটি দিয়ে অনেক মজার হয়ে থাকে। সকালে খাওয়া দাওয়া করতে করতেই দুপুরের আয়োজন করতে চলে এসেছি। এই তো দুপুরে আজকে রান্না করব, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এই পেস্ট করা মশলাগুলো এখন তো কড়াইতে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলাতে তেল উঠে গিয়েছে তখন মাছগুলো একে একে দিয়ে সব মাছগুলোকে কষিয়ে নিয়েছি। সবাই তো জানেন আমার বাড়ির লোকেরা সব ভাজা মাছ খায় না, কষানো মাছ খায়, সেই জন্য মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এপিট ওপিট করে। এই তো মাছগুলো এক পাশ কষানো হয়ে গিয়েছে, এই জন্য অপর পাশটাও উল্টে দিয়েছি কষানোর জন্য। কষানোর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবেই বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলোকে কষিয়ে নেব। এই তো মাছগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে। আর মশলা থেকে যদি মাছগুলো তুলে না নিতাম তাহলে তো তরকারির সাথে বেশি সিদ্ধ হয়ে ভেঙে যেত। এই তো বাকি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে আলুগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। কেটে রাখা আলুগুলোকে এখন এই বাকি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই নতুন আলুকে ভালোভাবে কষিয়ে না নিলে একটা কেমন বাজে স্মেল আসে, কাঁচা কাঁচা গন্ধটাই ভালো লাগে না। এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে যতটুকু ঝোল রাখবো ঠিক সে পরিমাণে পানি দিয়ে দিয়েছি। যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তখন এই কষিয়ে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে মাছের ফ্লেভারটা সব তরকারির সাথে মিশে যায়। তারপরে ঢাকনাটা চেড়ে এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এই শীতের সময় টমেটো না দিলে তো তরকারিতে ভালোই লাগে না, সেই জন্যই প্রায় সব তরকারিতেই টমেটো দেওয়া হয়। এই তো আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এখন রান্না করব লাল শাক। লাল শাকগুলো তো দেখতে অনেক বেশি ফ্রেশ ছিল আর অনেক টাটকা ছিল। লাল শাকগুলো বেছে কেটে ধুয়ে তারপরে তো চড়িয়ে দিলাম। এই তো লাল শাকগুলো চড়ানোর সময় কিছুটা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে নাকি দোষ কেটে যায়, কী দোষ আল্লাহই যে ভালো জানে। সবাই তো বলে, এই জন্য আমিও অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এই তো ঢাকনা দিয়ে এখন লাল শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই শাকটাকে সেদ্ধ করে পানি ফেলানো যায় না, পানি ফেলে দিলে পুষ্টি ভিটামিন তো সবই চলে গেল। এই তো খুব ভালোভাবে পানি শুকিয়ে নিয়ে শাকটাকে ভাপিয়ে নিয়েছিলাম। ভাপানোর পরে একটা পাত্রে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ মরিচ রসুন সব যা যা লাগে শাক রান্নাতে এখন সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এখন কড়াইতে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। রসুনটাকে আগেই দিয়েছিলাম তাহলে রসুনের কালারটা খুব সুন্দর আসে। তারপরে যখন পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে তখন ভাপিয়ে রাখা এই শাকটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লাল শাকে যেন পানি অবশিষ্ট না থাকে, আর পানি থাকলে তো ভালো লাগে না, সেই জন্য খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর একটা শাক রান্নার পরে তো এই তো ভাত রান্নাটাও হয়ে গিয়েছে আমার প্রায়। ভাত রান্না করার পরে তো টেবিলে আমি সব খাবার দিয়ে দিয়েছি। এই তো ভাত আর রান্না করা লাল শাক। লাল শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই টাটকা শাকসবজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ছিল রান্না করা মাছের তরকারি। তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।